Hello and welcome to the Math Loop 96. আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মাধ্যমিক 2026-এর জন্য অঙ্কের মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব, যেটা পেজ নাম্বার 548-এ রয়েছে। এর আগে আমরা মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আলোচনা করেছি। আর যারা চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এই রকম সিরিজগুলো পরপর পেতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো চাই, আর সেই সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করি। তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, MCQ 1-এর দাগ কি দেখাচ্ছে দেখো। 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে আমাকে জানতে চেয়েছে যে সময়টা তাহলে কত। খুবই সোজা একদম। তাহলে দেওয়া কি আছে 100 টাকা, তাহলে আমার আসল হচ্ছে 100 টাকা, পি সমান সমান 100 টাকা। সুদের হার বলে দিয়েছে 10%, আর হচ্ছে 10%, এ হচ্ছে 121 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাকে চক্রবৃদ্ধি সুদ কিন্তু তাহলে সেক্ষেত্রে সময়টা কত, এ না হচ্ছে আমার জিজ্ঞাস্য। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি এ সমান কি জানি, যে এ সমান হয় পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। হলো? তো সেক্ষেত্রে ভ্যালুগুলো পরপর করে পুট করে দাও, আর তো কিছুই নেই, পরিবর্তে যা যা ভ্যালুগুলো ছিল বসিয়ে দাও। তো 121 ছিল, 100টা এদিকে গুণ ছিল, এদিকে তাহলে ভাগ আসে। আর তাহলে এদিকে তোমার কি বলো তো, যে 100টা লসাগু হয়, 100 একে 100 যোগ 10 মানে 110, 0 0 কাটাকুটি হয়ে গেল। আর তুমি তো জানোই যে 121 একটা পূর্ণবর্গ সংখ্যা, 11 স্কোয়ার হয়। আর 100 হচ্ছে 10-এর জন্য 10 স্কোয়ার হয়, তো 11/10-এর হোল স্কোয়ার দিলুম, আর বাকিটা থাকলো। তো বোথ সাইডে দেখো সূচকের নিয়ম অনুসারে একই নিধান আছে। নিধানগুলো যদি মনে মনে আমরা বাদ দিয়ে দিই, তাহলে n সমান সমান কত থাকবে, 2। হলো? তাহলে সময় হচ্ছে কত না 2 বছর। অপশান বির সঙ্গে যেটা রিলেটেড। আচ্ছা চলে এসো নেক্সট, পরের প্রশ্ন। 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কোনটা হবে? খুবই সোজা। আচ্ছা, মধ্য সমানুপাতির একটা সূত্র আমরা কি জানি? মধ্য সমানুপাতির সূত্রটা কি জানি, যে প্রথম পদ গুণ তৃতীয় পদ সমান সমান মধ্যপদের স্কোয়ার। এক্ষেত্রে 16 এবং 25-এর কথা ছিল, তাহলে 16 এবং 25 প্রথম এবং তৃতীয় সমান সমান হবে কি না মধ্যপদের স্কোয়ার হবে। তাহলে এক্ষেত্রে মধ্যপদটা পেতে গেলে স্কোয়ারটা এদিকে রুট হয়ে যায়, আর 16 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুটের বাইরে বের করতে গেলে কত আসবে না 4 আসবে, গুণ 5 25-এর জন্য, তো 5 4 20, যেটা অপশান সি এর সঙ্গে সম্পর্কিত। এই যে অপশান সি এর সঙ্গে যেটা যাচ্ছে। নেক্সট চলে এসো। নেক্সট আমরা পরের দাগ নিয়ে দেখি। পরের দাগ আমাদের কি আছে দেখা যাক। এইটা বলেছে 3-এর দাগ, যে এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এরা নাকি সদৃশ কোণী। এক্ষেত্রে এবি অনুপাত ডি সমান হচ্ছে 2:3, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা ভালো করে বোঝো, দুটো ত্রিভুজ সদৃশ কোণী এবং তাদের অনুরূপ বাহু দুটোর অনুপাত দেওয়া আছে, বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। একটা কথা তুমি মাথায় রেখো, যে যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয়, অর্থাৎ যদি সদৃশ হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হয় তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। হলো? তার মানে অনুরূপ বাহুগুলো তোমার কত কত দেওয়া আছে? অনুরূপ বাহুগুলো দেওয়া আছে 2 3। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত অ্যাকচুয়াল কি আসবে না তাদের বর্গের অনুপাতের সঙ্গে সমান, 2 স্কোয়ার অনুপাত 3 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার 9, অর্থাৎ 4:9। হলো? যেটা অপশান এর সঙ্গে যাচ্ছে। তাহলে আমরা কি মনে রাখবো, যে যদি হয় সদৃশ ত্রিভুজ, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত সবসময় তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। হলো? নেক্সট পার্টটা দেখো, tan থিটা ইন্টু tan 2 থিটা সমান সমান যদি 1 হয়, তাহলে আমাকে বের করতে হবে এই জায়গাটা। আচ্ছা কেমন করে বের করব দেখো। আগে আমরা কোনো ক্রমে থিটার মানটাকে বের করি। tan থিটা ইন্টু tan 2 থিটা সমান সমান 1 দেওয়া আছে। আচ্ছা এখান থেকে
এই এই যেটা গুণ আকারে আছে এটাকে এদিকে ভাগ আকারে আনতে পারি, এলো। আর 1/tan2θ মানে কি আসবে? 1/tan মানে কট হয়ে যায়, তাহলে cot 2θ দিলাম। আচ্ছা, ত্রিকোণমিতির পূরক কোণের অনুপাতটাকে এবার কাজে লাগাও। এখানে দেওয়া আছে কত না cot 2θ। অ্যাকচুয়াল cot θ সমান কি হয় আমরা কি জানি? tan 90 - θ। তাহলে tan 90 - θ বলতে এখানে কত না 2θ দিয়ে দিয়েছি। তাহলে বোথ সাইডে ট্যান ট্যান যদি ক্যান্সেল হয়েই যায় তাহলে রয়ে গেল এদিকটায় থিটা সমান সমান 90° - 2θ হলো। তাহলে আমরা থিটাগুলোকে এক জায়গায় নিয়ে নিই, এদিকটায় থিটা থাকলো আর এদিকটায় মাইনাস ছিল, তো এদিকে প্লাস হলো, স্বাভাবিক বিষয়, সমান সমান 90। তাহলে থিটার ভ্যালু আমরা কত পাবো? এই যে 2 মানে কত হচ্ছে 3, তাহলে হচ্ছে গিয়ে 3θ সমান সমান হচ্ছে 90°। তাহলে থিটার ভ্যালু হচ্ছে গিয়ে কত না 30°। আচ্ছা, এবার প্রশ্নটা ভালো করে বোঝো। দেওয়া আছে কি tan² 2θ, আবার বলছি sin² 2θ প্লাস হচ্ছে tan² 2θ, মানে অ্যাকচুয়াল 2 × থিটার প্রসঙ্গটা চলেই এসছে। তো আমি এই জন্য 2θর এক্ষেত্রে মানটা আমরা বের করেই নিয়েছি হলো। তাহলে থিটা যদি হয় 30, তাহলে 2θ কত আসবে? 2 × 30 মানে 60 এসে গেল। ব্যাস, আর কিছুই নেই, তুমি এবার মানটাকে বসিয়েই দাও, গল্প শেষ এখানে। তাহলে মানগুলো পরপর বসাও, যেহেতু স্কোয়ার ছিল তাহলে হোল স্কোয়ার করলাম। √3² 3 হবে, 2² কত না 4 হবে, আবার √3² 3 হবে। লসাউ করে রেজাল্ট দেখো অপশান বি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে হলো। চলে এসো নেক্সট। কি বলছে? একটি গোলকের অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত? খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। তাহলে দেওয়া আছে কি একটি গোলকের অন্তর্লিখিত, গোলক বলেছে কিন্তু, ভুল করেও তুমি বৃত্ত ভেবে নিও না, গোলক একটা ফুটবল। তো একটি গোলকের অন্তর্লিখিত মানে কি ভেতর, আর পরিলিখিত মানে বাইরে যে ঘনক আছে তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তুমি আগে ছবিটা দেখো, ধরে নাও এটা একটা গোলক, এটা একটা গোলক বৃত্তের মতো, বাট মানে বৃত্তের মতো করে আমি এঁকেছি। গোলক তো আমরা প্রপার আঁকতে গেলে অনেক সমস্যা আছে আর কি, যাই হোক। তাহলে ধরেই নাও তুমি এটা একটা গোলক, তার ভেতরে একটা ঘনক আছে আর বাইরে একটা ঘনক আছে। এই যে দুটো ঘনক, এদের আয়তনের অনুপাত তোমাকে বের করতে হবে হলো। আচ্ছা, আমরা যদি ধরে নিই এক্ষেত্রে যে গোলকটার কথা এসছে, এটা একটা গোলক, তো এই যে গোলকটার কথা এসছে তার ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে সেই গোলকের ব্যাস কি আসবে? 2r হলো। আচ্ছা, এবার দেখো বাইরে একটা ঘনক আছে, এই বাইরের ঘনকের বাহু অ্যাকচুয়াল যে গোলকটা ছিল সেই গোলকটার ব্যাসের সঙ্গেই সমান হচ্ছে। তাহলে পরিলিখিত ঘনকের, এটা বাদ আছে, এটা একটু ভুল করে লেখা হয়ে গিয়েছিল। তো যেটা পরিলিখিত ঘনক আছে মানে বাইরে যে ঘনকটা আছে সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে অ্যাকচুয়াল কি হচ্ছে না বাইরের ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রকৃতপক্ষে ওর ব্যাস মানে 2r। আবার দেখো ভেতরের যে ঘনকটা আমরা দেখতে পাচ্ছি সেই ভেতরের ঘনকের কর্ণ তুমি যদি অঙ্কন করো, এটা কি ভেতরের ঘনকটার কর্ণ, সেটাও দেখো গোলকটার ব্যাসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে অন্তর্লিখিত ঘনকের কর্ণ তাহলে ব্যাস মানে 2r। আচ্ছা, ঘনকের কর্ণ আমরা কি জানি? আমরা জানি কোনো ঘনকের কর্ণ হয় বাহু √3, বাট এখানে আমরা কত দেখছি? 2r দেখছি। তাহলে দুটো সমান করলাম, সেখান থেকে বাহু কত পাবো? তাহলে √3টা গুণ ছিল, এদিকে ভাগ আকারে চলে আসবে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে অন্তর্লিখিত ঘনকের বাহুও পেয়ে গেলাম, পরিলিখিত ঘনকের বাহুও পেয়ে গেছি। এবার জানতে চেয়েছে কি আমাকে? জানতে চেয়েছে এখান থেকে দেখো অন্তর্লিখিত এবং পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাতটা তাহলে কত? বাহুগুলো তো পেয়েই গেছিলাম, তাহলে ঘনকের আয়তন সবসময় কি হবে না বাহু তার কিউব। তাহলে অন্তর্লিখিত ঘনকের বাহু এইটা ছিল, বের করলাম আমরা, আর পরিলিখিত এইটা ছিল, তাহলে তাদের কিউব করে দাও। তাহলে এটার জন্য কত আসছে? 2 এর কিউব 8, আর এর কিউব, আর √3 এর কিউব কত আছে না 3√3 আছে, আর এদিকে হয়ে যাচ্ছে 8r এর কিউব। বোথ 8r এর কিউব ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে 1/3√3 = 1 হলো। আর এদিকে 3√3 রিমুভ করার জন্য
দুটো অনুপাতকেই 3√3 দ্বারা গুণ করতে হয়, তুমি জানোই। তাহলে ক্যান্সেল হয়ে গেলে এদিকে 1 আর এদিকে কত আসবে? 3√3 হয়ে গেল, যেটা অপশান সি এর সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এটা তোমাদের প্রশ্ন বিচিত্রাতে আনসারটা ভুল দেওয়া আছে, হ্যাঁ, এটা ভাবার কোনো দরকার নেই, এটাই হবে সঠিক। নেক্সট চলে এসো, পরেরটা যেটা দেখাচ্ছে ওজাইব। ওজাইব রাশিবিজ্ঞানে তোমরা অঙ্কন করেছো, আর যাদের এখনও কমপ্লিট হয়নি তারা করবে কিছুদিন পরেই। তো ওজাইব এটা কি অ্যাকচুয়াল না, ওজাইব এমন একটা লেখচিত্র যেটা মধ্যমা নির্ণায়ক লেখচিত্র, এর সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়। যাদের এখনও কমপ্লিট হয়নি তারা কিছুদিন পরেই করবে নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট চলে এসো, 2-এর দাগে আমাদের শূন্যস্থান থাকে, আমরা তো জানি। তো 2-এর দাগের প্রশ্নগুলো দেখা যাক কি দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকা, 900 টাকার সুদ হচ্ছে গিয়ে তোমার 135 টাকা। তাহলে সময় কত সেটা বের করতে বলেছে। দেখেই নাও তাহলে কি দেওয়া আছে। সুদের হার বলে দিয়েছে 6%, আসল বলে দিয়েছিল 900 টাকা, আর সুদ বলে দিয়েছে 135 টাকা। সময় জিজ্ঞাস্য, জানোই মূল সূত্র I=PTR/100। তাহলে সেক্ষেত্রে টি পেতে গেলে, এই যে টি পেতে গেলে সূত্রটা কি দাঁড়াবে? তাহলে আই 100টা ভাগ ছিল গুণ হবে, আই গুণ 100, আর টি এর সঙ্গে পি এবং আরটা গুণ আকারে ছিল, তাহলে ভাগ আকারে চলে আসবে। কাটাকুটি করে দেখো এইটা আসবে, এইটা বলতে কত? 5/2 বছর। এবার এটাকে মিশ্র করে দিও, 2 × 1 = 2 বছর। এবার কেউ যদি মাসে নিয়ে যাও তো খুবই ভালো, না করলে কোনো দরকার নেই। এটা এইভাবে তুমি রাখতে পারো। হ্যাঁ, এমসিকিউ থাকলে তোমাকে করতে হবে অবশ্যই, এসএকিউর জন্য আর প্রয়োজন নেই, এভাবে রাখলেই হবে শূন্যস্থানের জন্য। নেক্সট চলে এসো, এর অনুবন্ধীকরণী। আচ্ছা, অনুবন্ধীকরণী নিয়ে তোমাদের সমস্যা থাকে অনেকেরই। সহজ কথা মাথায় রেখো, যেখানে রুট আছে না তার সামনের চিহ্নটাকেই জাস্ট বদলে দিও একবার, ওটা করলেই আনসার এসে যাবে। মানে কি আসবে? এক্ষেত্রে আসবে -√5, -1 যেমনি ছিল তেমনিই থাক। তাহলে অনুবন্ধীকরণীটা -√5, -1 যেমনিই ছিল। নেক্সট চলে এসো পরেরটা, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। যে কোনো বৃত্তের, ধরো এটা একটা বৃত্ত, এর ব্যাসটা কোথা থেকে যাচ্ছে না কেন্দ্রবিন্দুর ওপর থেকে যাচ্ছে, সো কেন্দ্রবিন্দুগামী হয়ে যাবে আমাদের আনসার। হলো, পরেরটা বলছে দেখো 89 ডিগ্রি এই কোণটার পূরক কোণের বৃত্তীয় মান কত? তাহলে আগে দেখো তুমি, 80 পূরক মানে কি? দুটো কোণের যোগফল 90 হবে। তাহলে 89 ডিগ্রি যে কোণটা তার পূরক কোণ কত? 90 - 89, সো 1 ডিগ্রি। 1 ডিগ্রিটা তো হচ্ছে আমাদের ষষ্ঠিক মান, বাট আমাকে চেয়েছে কি? বৃত্তীয়। এবার ষষ্ঠিক থেকে বৃত্তীয় করার একমাত্র উপায় কি না π/180 দ্বারা গুণ করে দেওয়া। তাহলে π/180 দ্বারা গুণ করলাম, তো π/180 আমাদের আনসার। সি মানে কি? রেডিয়ানের ক্ষেত্রে লেখা হয় এক্ষেত্রে, তাই তো? আচ্ছা, বুঝলে নিশ্চয়ই। নেক্সট চলে এসো তোমরা পরের দাগ। পরের দাগটা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, সেই চোঙের আয়তন হচ্ছে v/সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা কত দেওয়া আছে না h সেন্টিমিটার। চোঙটির ভূমির ব্যাসার্ধ তাহলে কত? খুবই সোজা একদম, চোঙ একটা, চোঙের আয়তন বলছে v, আর আমরা কি জানি না πr²h, যেহেতু উচ্চতা h দেওয়া ছিল। সো এখান থেকে আমাকে ব্যাসার্ধ জানতে চেয়েছে। তাহলে এই যে r² আগে বের করি। r² = কি আসবে? ভিটা ওদিকে ছিল থাক, আর এই দুটো যে গুণ আকারে ছিল ওরা কি ভাগ আকারে চলে যায়। গেল, আমার তো দরকার ব্যাসার্ধ, তাহলে জাস্ট 8টুকু দরকার, তো স্কোয়ারটাকে ওদিকে রুট করেই দাও, বাকি হয়েই গেল। এটাই আমাদের আনসার। হলো, নেক্সট চলে এসো পরের দাগের প্রশ্ন। কি দেখছি আমরা না, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলে। দুটো হলে দ্বিভূইষ্ঠক হয়, দয়-বয়-হ্রস্বইকার, দ্বি মানে দুটো, দুটো হলে দ্বিভূইষ্ঠক তথ্য হয়। রাশিবিজ্ঞান থেকে নেওয়া হয়েছে পার্টটা। এবার দেখো সত্য মিথ্যাগুলো দেখতে থাকো। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার না, কমপক্ষে 2 জন হলেই চলবে। 3 জন হলে হবে ন্যূনতম, এক্ষেত্রে যেহেতু দেখো কমপক্ষে বলেছে, কমপক্ষে 2 জন দরকার। তার থেকে বেশি হলেও হয়, কিন্তু কমপক্ষে 2 জন দরকার হয়। যাই হোক, সো এটা কি ছিল? মিথ্যা ছিল। আচ্ছা, এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি নাকি অমূলদ। আচ্ছা দেখা যাক, এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে,
এর বীজ বের করতে গেলে এক্ষেত্রে আমরা একটা সহজ কাজ করতে পারি, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্য নিতে পারি। তো শ্রীধর আচার্যের সূত্রটা তোমরা তো জানোই, কী ছিল? x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই কী ছিল না 2a ছিল। তো এটা ছিল শ্রীধর আচার্যের সূত্র, ওই সূত্রেই ফেলেই দাও, জাস্ট হলো এরকম একটা জায়গা। আর বাকি সমাধান করে নিয়েছি, দেখতে পাচ্ছি দেখো শেষ পর্যন্ত √29 চলে এসছে, একে তো ভাঙতে পারবো না। তার মানে কি একটা অমূলদের গল্প থেকেই যাচ্ছে। তো আমাকে প্রশ্ন যেটা দেওয়া ছিল, সমীকরণের বীজ দুটি অমূলদ, অবশ্যই এক্ষেত্রে অমূলদই হবে। হ্যাঁ, সত্য ছিল, কারণ একে আমরা আর ভাঙতে পারছি না। ধরো এখানে √25 ছিল, তার জন্য আমরা কি লিখতাম না 5 লিখে দিতাম, কিন্তু √29 আমরা তো কিছু করতে পারছি না, তাই না? তো এটা সত্যই বলেছে। নেক্সট পার্টটা দেখো, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু, অন্তস্থ শব্দের অর্থ কি ছিল না ভেতরে, অন্তস্থ একটি বিন্দু ছিল পি। বৃত্তটিতে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে। অ্যাকচুয়াল ধরো এটা একটা বৃত্ত, অন্তস্থ কোনো একটা বিন্দু পি, যদি আমি স্পর্শক আঁকার চেষ্টা করি, স্পর্শক তো পরিধিকে টাচ করে যাবে, তাই না? তাহলে সেটা নিশ্চয়ই এই পি বিন্দুকে টাচ করবে না কোনোভাবে। তো আমাকে যেটা প্রশ্নে দেওয়া আছে যে বৃত্তটিতে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে, হবেই না তো পি বিন্দুগামী, সো এটা মিথ্যা ছিল, তাই না? নেক্সট চলে এসো পরেরটা, ত্রিকোণমিতি থেকে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি 60 ডিগ্রি হয়, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তাতে নাকি বৃদ্ধি পায়। আচ্ছা ছবিটা দেখো ভালো করে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে সূর্যের উন্নতি কোণ এটা 30 ছিল, 60 হয়েছে। 60 হওয়া মানে কি ক্রমশ 30 থেকে এই যে 30, 40, 50, 60 ক্রমশ আমি লম্বের দিকে এগোচ্ছি, তাই তো? যত ওদিকে যাব তত কোণের মানগুলো কমে যাবে, আর যত এদিকে আসবো কোণের মানগুলো তত বাড়বে। তো 30 থেকে 60 হলো, তাহলে ছায়া তো এইটা, ছায়ার দৈর্ঘ্য দেখো আগের তুলনায়, আগে ছায়া এত বড় ছিল আর এখন ছায়া এইটুকু হয়ে গেল, তাহলে ছায়ার দৈর্ঘ্য তো কমে গেল বরং। এক্ষেত্রে বলছে ছায়ার দৈর্ঘ্য নাকি বাড়ে, একদম মিথ্যা ছিল এটা, তাই তো? নেক্সট পরেরটা দেখো, দেওয়া আছে কি 5-এর দাগ, দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান, দুটো শঙ্কুর কথা হচ্ছে যাদের ব্যাসার্ধ নাকি সমান, আর তাদের আয়তনের অনুপাত তাদের উচ্চতাদ্বয়ের অনুপাতের সঙ্গে নাকি সমান হয়, সত্য কি মিথ্যা লিখতে হবে। তো দুটো শঙ্কু যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আমরা ধরেই নিচ্ছি যে উভয় শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r একক, আর উচ্চতাগুলো একটা h1 ধরলাম, একটা h2 ধরলাম। সো ওই দুটো শঙ্কুর আয়তনের অনুপাত কি লিখব? শঙ্কুর আয়তন তুমি তো জানোই, 1/3 of πr² দিলাম, 1/3 of πr², দুটোরই ব্যাসার্ধ যেহেতু আর, h যেহেতু প্রথমটার h1 দিলাম, আর এক্ষেত্রে দিয়েই দিলাম। দেখো 1/3 of πr² বোথ ক্যান্সেল হলে h1 অনুপাত h2 থাকে, তাই তো? এটা ছিল আয়তনের অনুপাত। আচ্ছা উচ্চতার অনুপাত কত না, উচ্চতাগুলো যখন ছিল h1 h2, সো উচ্চতার অনুপাতও h1 অনুপাত h2, তাহলে আয়তনের অনুপাত আর উচ্চতার অনুপাত তো একদম একই, সো বিবৃতি একদম সত্য ছিল, তাই? ওকে চলো নেক্সট পার্টটা দেখো কি দেখাচ্ছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় নাকি এত, সেটাও আমরা যাচাই করে দেখি কতটা সঠিক। প্রথম 5টি মৌলিক সংখ্যা, প্রথম 5টা মৌলিক সংখ্যা মাথায় আছে তো? তাহলে কি কি ছিল, এই যে প্রথম 5টি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, তাই? ওকে, মৌলিক সংখ্যা কোনগুলি না যেগুলোর উৎপাদক 1 এবং সেই সংখ্যা, আর কেউ নয়। তো প্রথম 5টি যে মৌলিক সংখ্যা তাদের বলছে গড় নাকি এত, গড়ের নিয়ম কি না মান সমষ্টি বাই মান সংখ্যা, মোট 5টা মান, তাই জন্য বাই 5 করলাম, কাটাকুটি করে ভাগ করে আমরা দেখলাম 5.6 আসতে চাইছে, বাট প্রশ্নে দেওয়া আছে কত 4.5, তাহলে বিবৃতি এখানেও মিথ্যা ছিল। বোঝা গেছো নিশ্চয়ই? চলো নেক্সট, আর 4-এর দাগ দেখতে থাকো। নেক্সট, আর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে। 4-এর দাগের যেগুলো এসএকিউ আছে তোমাকে 10টা করতে হয়, তো 12টা প্রশ্ন দেওয়া থাকে এক্ষেত্রে। দেখা যাক প্রশ্নগুলো কি দেওয়া আছে। তোমার প্রথম প্রশ্ন 4-এর দাগের প্রথমটা,
2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ নির্ণয় করতে হবে। একদম সোজা একটা প্রশ্ন। তাহলে 2005 সাল হলো। 2005 সালটা কেন স্যার? না, তার কারণ এই সালটা কিন্তু তুমি অবশ্যই দেখবে ভালো করে, যে এটা 2005 সাল বলছে, এটা কিন্তু লিপ ইয়ার নয়, এটা সাধারণ বছর। ধরো এখানে 2004 সাল ছিল, সেক্ষেত্রে তুমি জানো ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হবে না, 29 হবে। সো এই সালটা তুমি মাথায় রাখবে। যাই হোক, এটা তো লিপ ইয়ার নয়। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, মানে মোট দিন সংখ্যা কত হলো বলো তো? 1 জানুয়ারি থেকে 27 মে, তো জানুয়ারি মাস তুমি তো জানোই 31 দিনের মাস হয়। ফেব্রুয়ারি 28, মার্চ আবার 31, এপ্রিল 30, আবার 27 মে। তো 27তম দিনটাকে আমরা ধরছি না, একদিন কম করে ধরতে হয়, 26তম দিন। হিসেব করে দেখো, মোট হচ্ছে 146 দিন। আর সেক্ষেত্রে আমরা যদি টাইমটাকে বছরেই তো নিতে হয়, তাহলে বছর করতে গেলে কি করব না, বাই 365, তাহলে বছর হয়ে গেল। আর আসল তোমাকে দেওয়া আছে কত না 2000 টাকা, আর সুদের হার দেওয়া আছে কত না 6%। সুদ নির্ণয় করতে বলেছে, সরল সুদ। আই সমান আমরা জানি PTR/100, মানগুলো পরপর বসিয়ে দাও, আনসার পেয়ে যাবে 48। হলো? ওকে, চলো নেক্সট পরেরটা চলে এসো। 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, 6 মাস অন্তর যেহেতু দিচ্ছে, তাহলে 1 বছরের মধ্যে কতবার সুদ দিতে হচ্ছে? 1 বছরের মধ্যে তাহলে মোট 1 বছর মানে 12 মাস। 6 মাস অন্তর অন্তর দিলে তাহলে মোট 2 বার সুদ দিতে হচ্ছে। 12/6, সুদের পর্বকে এক্স দিয়ে ডিনোট করা হয়। আর আসল কত দেওয়া আছে না 1000 টাকা। সময় দেওয়া আছে এন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়কে এন দিয়ে আমরা প্রকাশ করি, এন সমান 1 বছর। আর সুদের হার কত না 10%। সেক্ষেত্রে আমাকে বের কি করতে হবে না চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই। সূত্র কি ছিল না P×1+R পর্ব, যেহেতু পর্বকে আমরা এখানে এক্স লিখেছি, R পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব আর মাইনাস পি। অর্থাৎ সোজা কথা, জেনারেলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কি করি, P×1+R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এবার শুধু এক্ষেত্রে অ্যাড হবে কি না R/পর্ব আর n গুণ পর্ব, আর কিছুই নয়। মানগুলো ক্রমশ তুমি বসাতে থাকো, আর কিছুই হচ্ছে না এক্ষেত্রে। তো 2×5 = 10 এলো, আর 2×1 = 2। আর বাকি যেমন করতে হয়, 100 যদি লসাগু হয়, 100 × 105, তাই তো? ব্যাস, এটা যেহেতু হোল স্কোয়ার ছিল, একে আমি 2 বার লিখলাম, কাটাকুটি করলাম। হ্যাঁ, এক্ষেত্রে তাহলে এটার রেজাল্ট এসছে এইটা, -1000, বিয়োগ করে দাও, এটাই আসবে। হলো 102.50। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হলো এটাই। নেক্সট চলে এসো তোমরা 3-এর দাগ। এটা কিন্তু একটা খুব দারুণ প্রশ্ন। তাহলে এইরকম একটা সমীকরণ বলে দেওয়া আছে, বলছে এই সমীকরণের আলফার কিউব প্লাস বিটার কিউবের মান তাহলে কত? দারুণ একটা প্রশ্ন, ভালো করে বোঝো, অনেকেই ঘাবড়ে যাবে, ও বাবা এই প্রশ্ন কোথায় ছিল। অ্যাকচুয়াল দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কি করে বুঝবো এটা দ্বিঘাত সমীকরণ? আচ্ছা খেয়াল করো, ডান দিকটা এইটা দেওয়া আছে, তো এইটা অ্যাকচুয়াল শূন্য হয়, কি করে পেলাম দেখেই না। এইটা দেওয়া আছে ডান দিক, জাস্ট গুণ আকারে আছে, তো তুমি গুণটা করো। গুণ করলেই তুমি এরকম একটা গল্প পাবে। এই যে জায়গাটা এইখান থেকে তুমি কি মাইনাস এবং এক্সকে তুমি কমন নিতে পারো। মাইনাসটাকে নিলাম আর এক্সটাকে পেছনে নিলাম, তাহলে রয়েই যাচ্ছে কি বিটা প্লাস আলফা, মানেই হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। মানে কি হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। আর আমরা কি জানি এটা সমান তো 0 হয়, তাই তো? এটা সমান 0ই হয়, তাহলে দিয়েই দিলাম এটা সমান 0। সো এটা একটা অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণের গঠন কাঠামো। আর সেক্ষেত্রে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, আমরা জানি যে আলফা প্লাস বিটা হয় -b/a, আর আলফা ইন্টু বিটা হয় কি না c/a হয়। তো আমাকে বের করতে হবে এই জায়গাটা আলফার কিউব প্লাস বিটার কিউব। তাহলে আমরা আলফার কিউব প্লাস বিটার কিউব পাবো কেমন করে? দেখো, এই যে আলফার কিউব প্লাস বিটার কিউব, অ্যাকচুয়াল এর কিউব প্লাস বির কিউবের ফর্মুলা এটা কি হয়, a প্লাস বি তার হোল কিউব
-3ab ইন্টু a প্লাস বি হলো। আচ্ছা, আলফা প্লাস বিটা জানি আমরা -b/a বের করে নিয়েছি, কিউব যেমনি ছিল থাক। আর আলফা ইন্টু বিটা কী হয়, c/a হয়। বাকিটা যা ছিল আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কিউবের কাজটা করো। মাইনাসের কিউব সবসময় মাইনাস, আর বির কিউব বাই এর কিউব, আর এইটা পুরোটা তো গুণ হচ্ছে, তাই তো? তো মাইনাস মাইনাস কী হবে না প্লাস হবে। তাহলে 3bc আর এ হচ্ছে কি এ স্কোয়ার হচ্ছে। আমি এর হরে দেখতে পাচ্ছি কি এর কিউব, এর হরে এ স্কোয়ার। আমি সহজে লসাগু পাওয়ার স্বার্থে না এক্ষেত্রে আমি এই যে ভগ্নাংশটা দেখছি, এই যে ভগ্নাংশ, এই পুরো ভগ্নাংশটাকে লব এবং হরকে এ দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে এখানেও এ দিয়ে গুণ করলে কি আসবে, 3abc, আর এ দিয়ে গুণ হলে এদিকে এর কিউব। তাহলে সহজ হয়ে গেল আমাদের লসাগুটা। এর কিউব যদি লসাগু হয়, বাকি তো বসিয়েই দিলাম। তো এটাই হচ্ছে আমাদের আনসার হলো। চলো নেক্সট, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। পরেরটা চলে এসো। পরেরটা নাম্বার 4 আমরা কি দেখতে পাচ্ছি, এটা দেওয়া আছে ভি ভ্যারাইজেস আর এর কিউব, ভি ভ্যারাইজেস আর এর কিউব এবং আর সমান এত, ভি সমান এত, তাহলে প্রমাণ করতে হবে এটা। সুন্দর প্রশ্ন ভেদ তত্ত্ব থেকে, পারবে নিশ্চয়ই। তাহলে প্রথম কাজ কি না, একটা ভেদ ধ্রুবক আনা। তাহলে ভ্যারাইজেস উঠলো, সেক্ষেত্রে ভেদ ধ্রুবক আমি কে আনলাম, লিখবে কিন্তু এক্ষেত্রে যে কে হলো ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে তোমাকে, নাম্বার কাটা যাবে নতুবা। আর ভ্যালুগুলো যেগুলো প্রশ্নে দেওয়া ছিল, আর সমান 3, ভি সমান 18 পাই, বসিয়ে দিলাম। এই সমীকরণেই বসিয়ে দাও। তাতে কি হলো না, তুমি কে অর্থাৎ যে ভেদ ধ্রুবকটা তুমি ধরেছো, তুমি তার মান সহজে বের করতে পারবে, তাই তো? মান বের করলাম 2π/3। এটা কার ভ্যালু না, ভেদ ধ্রুবকের ভ্যালু, কে এর ভ্যালু। মূল ইকুয়েশন এই যেটাতে আমি বক্স করে রেখে দিয়েছি। তাহলে ওই কে এর পরিবর্তে জাস্ট মানটাকে বসিয়ে দাও, ব্যাস। ওটাই তোমাকে প্রমাণ করতে দেওয়া ছিল নাকি। চলে এসো নেক্সট, 5 দাগ। 5 কি দেখাচ্ছে, 5 বলছে তোমাকে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত না 20 সেমি। কেন্দ্র থেকে কোনো জ্যা 16 সেন্টিমিটার দূরে যদি থাকে, তাহলে ওই জ্যাটার দৈর্ঘ্য কত। খুব সুন্দর একটা প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার। ধরো এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ আমরা এই ও এটাকে ব্যাসার্ধ ধরলাম, এর ব্যাসার্ধ কত দেওয়া আছে না 20 সেন্টিমিটার। আর কেন্দ্র থেকে ওই জ্যাটার দূরত্ব নাকি 16 সেন্টিমিটার। দূরত্ব মানে সবসময় আমরা কি জানবো না, লম্ব দূরত্ব জানবো। তাহলে এই ওপি এটা লম্ব, এই ডিস্টেন্সটা কত না, ওপির ডিস্টেন্সটা হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে বলছে এই জ্যাটা কত। আচ্ছা, আমরা 32 নম্বর উপপাদ্যতে কি দেখে গেছি যে এইটা যদি লম্বভাবে থাকে তাহলে এ সমদ্বিখণ্ডিত হয়ে যায় এই এবিটা। আর এই জায়গাটা এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ তার এই বাহুটা আমরা জানি এটা কত দেওয়া আছে, ও এ দেওয়া আছে 20, তাই তো? আর এইটা দেওয়া আছে তোমার কত না 16। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা তো এপিকে বের করতে পারবোই। তাহলে এপি সমান কি হবে, √20² - 16² করলে আমরা পাচ্ছি কত না 12। তাহলে এপি যদি 12 হয়, তাহলে এবি কত আসবে না 12 গুণ 2 দ্বিগুণ, 24 সেন্টিমিটার হয়ে যাচ্ছে আমাদের এবির দৈর্ঘ্য, তাই তো? ব্যাস, এটাই আমাকে জানতে চেয়েছিল। বুঝে গেছো নিশ্চয়ই। চলো চলো নেক্সট, পরেরটা দেখা যাক। পরেরটা বলতে তুমি কোনটা দেখবে, 6 দাগ। 6 দেখাচ্ছে তোমাকে যে এবিসি একটা ত্রিভুজ আছে, যেই এবিসি ত্রিভুজের বিসি সমান্তরাল ডিই, বিসি সমান্তরাল ডিই। তাহলে এই যে এবিসি একটা ত্রিভুজ, বিসির সঙ্গে সমান্তরাল এই ডি। আর কি দেখাচ্ছে, এডি বাই ডিবি সমান হচ্ছে 2/5, এডি বাই ডিবি সমান হচ্ছে গিয়ে 2/5। আর কি দেখাচ্ছে, এসি হচ্ছে গিয়ে 21, এই এ থেকে সি টোটাল এসি হচ্ছে গিয়ে 21। তাহলে এই এর দৈর্ঘ্য কত, এই জাস্ট এইটা। এইবার অনেকভাবেই করা যায়। আমি আগে দেখো এই প্রশ্নটাই আমি কোনো একটা আগের ভিডিওতে একটু অন্যভাবে করেছি, এখানে আর একটু অন্যভাবে করলাম, সবই একই। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি এটা সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। এডি বাই ডিবি সমান কি আসবে, এই বাই ইসি দিয়েই দিলাম। আর এই ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি, এডি বাই ডিবির ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে, বসিয়ে দিলাম, তাই তো? ব্যাস। এইবার
আমাকে আনতে হবে কোনটা, এই এর দৈর্ঘ্য। 1 মিনিট, হ্যাঁ এই এর দৈর্ঘ্য আমাকে আনতে হবে, এই এর দৈর্ঘ্য আনতে হবে। আর কি দেওয়া আছে বলো তো, এসি দেওয়া আছে, এই পুরো এসি দেওয়া আছে। তো এখানে আমরা করলাম কি, বোথ সাইডে ভগ্নাংশের উভয় যে ভগ্নাংশ আছে এদের সঙ্গে 1 করে যোগ করে দিয়েছি। এক্ষেত্রে 1 করে যোগ করলে 5 হবে আমার লসাগু, তাহলে 5 একে 5 মানে 5 2 7 আসবে। আর এক্ষেত্রে ইসি যদি লসাগু হয়, লবে যোগ ইসি চলে আসবে। আর এই যোগ ইসি, ছবি দেখো, এই যোগ ইসি মানে কি, পুরো এসি, পুরো এসি বা ইসি যেমনিই ছিল থাকলো। এবার এতে আমার বেনিফিটটা কোথায় দাঁড়ালো বলো তো, না পুরো এসির দৈর্ঘ্য ছিল 21 দিলাম আমি, আর বাই ইসি ক্রস গুণ করে আমরা পেলাম কত, ইসি হচ্ছে 15, এই ইসি এইটা হচ্ছে 15। পুরোটা কত দেওয়া আছে, না এই যে পুরোটা এটা তো 21 দেওয়া ছিল, তার মধ্যে এটা যদি 15 হয়ে যায়, তাহলে এই পেতে গেলে কি করব, আমরা জাস্ট বিয়োগ করব, তাই তো 6 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের আনসার। ওকে চলো নেক্সট, একটু অন্যভাবে করলাম, এটা অন্য নয় তুমি জানোই নিশ্চয়ই। নেক্সট চলে এসো, পরেরটা দেখো, একটা রম্বস, এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, দুটো কর্ণ রম্বসে। তো রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, খুব সোজা, রম্বসের কর্ণদ্বয় একটা 12 আর একটা 16, আমরা ধরলাম এই যে বিডি কর্ণটা, এই বিডি কর্ণটা একটু আকৃতিতে বড় দেখাচ্ছে, এটা 16 ধরলাম, আর এই এসি কর্ণটা ধরলাম 12। আচ্ছা রম্বসের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য আমরা কি জানি, না কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো। তাহলে এই জায়গাটাতে উৎপন্ন কোণ হচ্ছে কত, না 90। আর পুরোটা যদি তোমার 16 হয়ে থাকে, তাহলে বিও বা ও বি হবে কত, তার অর্ধেক মানে 8। আর ওসি তোমার কত হবে, অর্ধেক 6। আর কোনটা তো 90 বললাম। তো সেক্ষেত্রে এই যে ত্রিভুজটা তুমি দেখছো, এই যে ত্রিভুজটা বিওসি, প্রত্যেক কটাই অ্যাকচুয়াল আমরা একটাকে নিয়েই করছি। তো বিওসি ত্রিভুজটা কি না, একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি, মানে বিসি হচ্ছে অতিভুজ। আর অতিভুজ পেতে গেলে কি হবে, অতিভুজের স্কোয়ার সমান হবে লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, দিয়ে দিলাম। সেখান থেকে বিসির দৈর্ঘ্যটা আমরা কত পেলাম, না 10। আর বিসির দৈর্ঘ্য যদি 10 হয়, রম্বসের বাহুই তো নিজে ওই বিসি, তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত আসবে, না 10 সেন্টিমিটার করে হলো। নেক্সট চলে এসো, নেক্সট আমরা 8-এর দাগ দেখব। 8 তোমাকে কি দেখাচ্ছে দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান হচ্ছে 2, তাহলে সাইন টু দি পাওয়ার 10 থিটা আর কোসেক টু দি পাওয়ার 10 থিটা যোগ করতে হবে, এটাকে খুবই সোজা। তুমি তো জানোই সাইন এবং কোসেক কি হয়, পরস্পরের অনন্যক। সো আমরা কোসেককে লিখলাম 1/sin থিটা, দিলাম তো, ওকে। আর তাহলে সাইন থিটা হচ্ছে তোমার লসাগু, তাহলে এক্ষেত্রে কি আসবে, গুণ হয়ে গেলে সাইন স্কোয়ার থিটা, 1 থাকলোই। আর এইটা এদিকে ভাগ ছিল, সো এদিকটায় গুণ করে দাও, তাহলে 2 × sin থিটা। আর বুঝেই গেছো যে সূত্রে লাগানোর জন্য এই অংশটাকে এদিকে আমি জাস্ট নিয়ে চলে এলাম, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল, এ স্কোয়ার মাইনাস 2 + বি স্কোয়ার, এক মানে কি এক স্কোয়ার তো, সো দ্যাট এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস 1, এই যে স্কোয়ারটা এদিকে রুট হবে, রুট 0 মানে 0ই আসে, সো সাইন থিটা সমান কত আসবে, না 1 হবে। আচ্ছা সাইন থিটা যদি 1 হয়, তাহলে কোসেক থিটা কত, কোসেক জানি আমরা 1/sin, 1/sin মানে 1/1 অর্থাৎ 1। এবার পেতে কি হবে, বুঝে গেছো তো এটা নিশ্চয়ই, ওকে সোজা তো, অসুবিধা হলে বলবে। আচ্ছা নেক্সট চলে এসো, তাহলে করতে হবে কি না, সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা। তুমি সাইন থিটারও ভ্যালু জানো 1, পাওয়ার 10 ছিল, আর কোসেকেরও ভ্যালু জানো, আর 1-এর পাওয়ার যাই থাক না কেন সবই 1 হয়, তাহলে 1 + 1 মানে কত, 2 আসে, তাই তো। নেক্সট চলে এসো, পরেরটা, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে এটা, তাহলে ত্রিভুজের বৃহত্তম যে কোণটা তার বৃত্তীয় মানটা কত, সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা ত্রিভুজের 3টে কোণের অনুপাত দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত x ধরলাম, এবং যেহেতু বৃত্তীয় মান জানতে চেয়েছে,
তো তাই জন্য আমরা লিখলাম 2x রেডিয়ান, 3x রেডিয়ান, 4x রেডিয়ান, যেখানে x শূন্য নয়। আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি, বাট যেহেতু আমাকে বৃত্তীয়তে জানতে চেয়েছে, তাহলে 180 ডিগ্রি না লিখে আমরা পাই রেডিয়ান বলতে পারি নাকি? তাহলে ত্রিভুজের এই তিনটে কোণের যোগফল অ্যাকচুয়াল কত না পাই। যোগ করে ফেলো, 4 3 7 2 9, 9x সমান সমান পাই। তাহলে এক্সের ভ্যালু কত না π/9। জানতে চেয়েছে বৃহত্তমটা, বৃহত্তম কোনটা? এইটা 4x। তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু, তাই দিলাম। তাহলে 4π/9 রেডিয়ান হলো। চলো নেক্সট পার্টটা দেখো। একটি সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে কি? আয়তঘন, আয়তঘন, আয়তঘনের আর একটা নাম হচ্ছে সমকোণী চৌপল। একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা হচ্ছে এ। আচ্ছা, কটা ধার হয়? বাহু কটা হয়? 12টা। তল সংখ্যা কত না 6টা। শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত হয় না শীর্ষবিন্দু হচ্ছে 8টা হয়। সো মানগুলো তুমি আগে বের করবে। আমি এই যে লিখলাম, যেগুলো মুখে বললাম সেগুলো এই জাস্ট লিখে নিয়েছি। হলো, এবার তোমাকে এরকম একটা রাশি দিয়ে দিয়েছে, একটা বীজগাণিতিক রাশিমালা দিয়ে দিয়েছে, বলছে এর মান কত। মানগুলোই তুমি বসিয়ে দাও না, এ বি সির মান তুমি বসিয়েই দাও পরপর করে, হিসেব করে দেখো যে তুমি -908 পাবে। হলো, ওকে। চলো নেক্সট চলে এলাম আমরা পরের দাগ, নাম্বার 11। 11 কি দেখাচ্ছে দেখে নিই একটু। একটি অর্ধগোলক, একটি অর্ধগোলকের ব্যাস হচ্ছে কত? 12 সেন্টিমিটার। ওই অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত? প্রশ্নটা কিন্তু বুঝতে হবে আগে ভালো করে। ধরো এটা একটা অর্ধগোলক, তাই তো, এই যে এটা একটা অর্ধগোলক, এর থেকে একটা গোলক পেতে বলেছে। আচ্ছা, এইটা একটা অর্ধগোলকের ব্যাসার্ধ হতে পারে এইটা। এবার আমি করলাম কি, অ্যাকচুয়াল এই অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে, তাহলে সর্ববৃহৎ গোলকটা ঠিক হবে এইটা, এইটা। তাহলে ওই যে নিরেট গোলক মানে এইটা, এই যে নিরেট গোলক, এই নিরেট গোলকটার অ্যাকচুয়াল ব্যাস হবে এইটা নিজেই, তাই তো? ব্যাস ভালো করে দেখতে থাকো। তাহলে নিরেট গোলকটার ব্যাস হবে এটাই, কিন্তু এটা বলতে কোনটা বলো তো না অর্ধগোলকের ব্যাস দেওয়া ছিল 12। অর্ধগোলকের ব্যাস যদি 12 হয়, এটা থেকে এটা যদি 12 হয়, তাহলে এটা তো ব্যাসার্ধ, মানে এটা কত আসবে? 12/2 মানে 6। আবার সেটা হচ্ছে এই নিরেট গোলকটা, এই যে নিরেট গোলকটা, সেই নিরেট গোলকটার অ্যাকচুয়াল ব্যাস। তাহলে পূর্ণ গোলক বা নিরেট গোলকের ব্যাস হচ্ছে কত না 12/2 মানে 6। তাহলে আমার ব্যাসার্ধ কত আসবে না 6/2 মানে 3 সেন্টিমিটার। এবার আমাকে জানতে চেয়েছিল ওই যে নিরেট গোলকটা তার ক্ষেত্রফল কত। না গোলকের ক্ষেত্রফল সবসময় 4πr²। সমাধান করে ফেলো, এটাই দাঁড়াবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই নাকি? ওকে, চলো নেক্সট। রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন ছিল, এরকম একটা প্রশ্ন। আচ্ছা, এটা আউট অফ টেক্সট, কিন্তু অবশ্যই ভালো করে বুঝবে। আগেরটাও বইয়ে নেই, বুঝতে হবে। এটাও বইয়ে পাবে না, তবে একটু সাধারণ বুদ্ধি ব্যবহার করলেই তুমি এটা পারবে। তো যাই হোক, এই সংখ্যাগুলোর পরিসংখ্যা যথাক্রমে এটা, তাহলে যৌগিক গড় কত? তাহলে যৌগিক গড় কত? যৌগিক গড়ের একটা সূত্র হয় তো, যৌগিক গড় এক্স বার, এক্স এটা বার, এক্স বার সমান কি হয় না সামেশান FI/XI বাই সামেশান FI। এই সামেশান মানে কি না সমষ্টিকরণ। তাহলে কতটা আমরা সমষ্টি করব না অ্যাকচুয়াল, এই যে দেখো, এক্ষেত্রেও n পর্যন্ত, এক্ষেত্রেও n পর্যন্ত। তাহলে আমরা পরপর সমষ্টি করতে থাকবো। FI/XI মানে FI আর XI এর গুণফল। এক্ষেত্রে শুরু হচ্ছে 1 দিয়ে, দেখতেই পাচ্ছ 1 দিয়ে শুরু হচ্ছে, কন্টিনিউ n পর্যন্ত চলছে। তাহলে x1 f1 যোগ করব ক্রমশ, যোগ x2 f2, কত দূর যাবো ওইভাবে করে ডট 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 করে n পর্যন্ত। তাহলে xn fn দিলাম, বাই কি না সামেশান FI মানে FIগুলোর যোগফল। FI মানে কি না ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা, পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যাগুলোর যোগফল পরপর, সামেশান মানেই কিন্তু সমষ্টি, FIগুলোর সমষ্টি করব। তাহলে FI শুরু হচ্ছে কোথা থেকে
1 2 3 4 কন্টিনিউ চলছে এন পর্যন্ত। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করতে করতে আমরা এন পর্যন্ত এলাম। হলো? ওকে। এইবার এফআই এক্সআই মানে কি? একটা এক্সআই আর একটা এফআই এর গুণফল। আচ্ছা দেখো, এইটা হচ্ছে গিয়ে এক্সআই, এইটা হচ্ছে এক্সআই, আর এইটা কি হচ্ছে না, এটা হচ্ছে এফআই পরিসংখ্যা। তাহলে এক্ষেত্রে এফআই এক্সআই মানে কি? এফআই হচ্ছে তোমার এই যে এফআই হচ্ছে তোমার 1 আর এক্সআই হচ্ছে 1। তাহলে প্রথমটার জন্য 1 গুণ 1 যোগ যেমনি ছিল। এইবার x2 f2, x2 বলতে তোমার এক্সআই এর দ্বিতীয় ভ্যালুটা হাফ, আর এদিকে কত ছিল না 2। তাহলে এইভাবে করে হাফ গুণ 2 কন্টিনিউ চলছে এই পর্যন্ত। আচ্ছা, এইবার একটা তোমাকে কথা জানিয়ে রাখি, এটা জেনে রাখবে, খাতায় নোট করে নিও কিন্তু, এটা তোমার প্রয়োজনীয় অংশ। কোনটা? 1 2 3 4 5 6 কন্টিনিউ চলছে এন পর্যন্ত। এগুলো কি স্বাভাবিক সংখ্যা? তাহলে পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি পাওয়ার একটা রুলস হয়। রুলসটা কি না, n ইন্টু n প্লাস 1/2। হলো? করলাম এটা। আচ্ছা, এক্ষেত্রে গুণ হলো, দেখো 1 1 1, 2 2 কাটাকুটি হলে 1, চলছে এরকম করে। তাহলে n কেটে গেলেও 1 হবে, কন্টিনিউ। এটা n-তম সংখ্যা পর্যন্ত চলছে। হলো তো? বাকি যা থাকলো। আচ্ছা, 1 যোগ 1 যোগ 1 যোগ করে চলছে কতদূর না n-তম সংখ্যা পর্যন্ত চলছে। তাহলে 1 1 1 1 করে যদি আমরা 1কে যদি দুবার যোগ করি তাহলে 2 লিখব। তাহলে 1কে যদি n-তম বার যোগ করি তাহলে কত লিখব না n লিখব। বোঝা গেল কি বললাম আমি? 1কে যদি 1 যোগ 1 যোগ 1 যোগ এরকম করে 5 বার লিখছি, মানে কত হচ্ছে? 5 হচ্ছে। কি করে হচ্ছে না 1 গুণ 5। তাহলে n-তম বার পর্যন্ত যদি কাজ করি তাহলে কত আসবে? 1 গুণ n, মানে n আসবে, বাকি থাকলোই। n কাটাকুটি হয়ে গেল। এবার অনন্য হলে কত আসবে? এটাই হলো। বুঝে গেছো নিশ্চয়ই? ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট পরবর্তী মডেল সেট 3 নম্বর মডেল সেট নিয়ে আমরা খুব শিগগিরই আসছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও অনুরোধ করছি একটা লাইক করার জন্য, আর চ্যানেলে যারা নতুন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। মাধ্যমিক 2026 নিয়ে সমস্ত তথ্যগুলো, অঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্যগুলোর আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। বিভিন্ন প্রশ্নপত্রগুলোও নিয়ে আমি আলোচনা করতে থাকবো। তো আজকে এই পর্যন্ত, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময় জমিয়ে পড়াশোনা করো, অঙ্কে একটা খুব সুন্দর মার্ক পেতে হবে তোমাদেরকে। এই লক্ষ্যে পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। চলো, ওকে।